আপনি এই যে রাজনীতির প্রসঙ্গটা দীর্ঘ পরিসরে আপনি যখন বললেন, এবং আমরা দেখলাম যে রাজনীতিতে আসলে তরুণরা রাজনীতি করবে এটা একটা সময় ভয়ই পেত। আমি আপনার রাজনৈতিক জীবনটা একটু জানতে চাই। যখন ছোট থেকে বড় হয়েছেন, এই যে নেতৃত্বের একটা ব্যাপার এটা মানুষের মধ্যে থেকে যায়, তখন আসলে কেমন করে সেটি ছিল? আমি যদি আরও একটা উদাহরণ দিই, আমি জানতে পেরেছি ধরেন আপনি বলছিলেন যে আপনি 15-16 ব্যাচের ওই সময়কার সময়ে এসেছেন ক্যাম্পাসে, এবং সেই সময়ে ক্যাম্পাসে আসার পরপরই আপনি বলেছেন আপনি ছাত্রদল করা মানুষ, এবং যখন ওই সময়টাতে মানুষজন স্বাভাবিকভাবেই খুব বলতে ভয় পেত যে আমি রাজনীতি করি, এবং তাও হচ্ছে বিরোধী পক্ষের, বিরোধী দলের, আপনি তখন বলেছেন, এবং এটি নিয়ে আপনি যেমন বলছিলেন আপনার বন্ধুরা হয়তো আপনার সাথে ছবিই তুলে নেয়, একটা আক্ষেপ আপনার জন্য, আপনার সাথে ছবি তোলাটা হয়তো এখন তারা মিস করবে, বা এখন হয়তো ভাববে যে না, মেরুকরণটা তো অন্যভাবে হতে পারে। দোষ দিনই, রাজনৈতিক সংস্কৃতিটা এমনভাবেই তৈরি হচ্ছে। আপনি সংস্কৃতির কথাই বলছিলেন যে তাদের দোষ দিচ্ছেন না, কিন্তু ছবি তোলাটা তো আসলে অপরাধ হতে পারে না কারোর জন্যই, কিন্তু সেটিও হয়েছে, বা আপনার বন্ধুই আপনার সাথে ভয়ে ছবি তোলেননি। সেখানে দাঁড়িয়ে আপনি বিপরীত দিকেই অবস্থান নিয়েছিলেন, ভয় করেনি? ভাই, আমি যে পরিবার থেকে বেড়ে উঠেছি, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠেছি। আমার বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন, তিনি ইংরেজি শিক্ষক ছিলেন। আমার মা গৃহিণী ছিলেন। আমার দাদার সাইড কিংবা নানার সাইড কোনো সাইডেই কোনো রাজনীতিবিদ নাই। আমি যখন 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং গেস্টরুমে যাই, গেস্টরুমে যখন নেওয়া হয় আমাকে, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম কি। বিশ্বাস করবেন, তখন কিন্তু আমি ছাত্রলীগের প্রেসিডেন্টের নামটা বলতে পারিনি। আমি কি বলেছিলাম জানেন? আমি রাস্তায় একটা বড় করে পোস্টার দেখতাম যে ওমর ফারুক চৌধুরী মানে যুবলীগের প্রেসিডেন্ট। তখন আমি যুবলীগের প্রেসিডেন্টের নাম ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলেছিলাম। তো আসলে আমার রাজনৈতিক জ্ঞান মানে একদমই রাজনৈতিক রস সম্পর্কে কোনো জ্ঞান আমার 2016 সাল পর্যন্ত ছিল না। তবে আমার পরিবারটা জাতীয়তাবাদী মনা পরিবার। আমার হচ্ছে যে মানে আমরা মানে আমাদের কেউ নেতা না থাকলেও আমাদের সফট কর্নার ছিল জাতীয়তাবাদী পরিবারের প্রতি। তো এখন আমি যেভাবে বেড়ে উঠেছি, আমি মানে হচ্ছে যে আমার যে এলাকায় আমি ছোটোবেলায় যেখানে আমি ছিলাম সেখানেও দেখেছি আমার বাবা কিংবা আমার যে পরিবার, সেই পরিবারকে সমাজের সকলে রেসপেক্ট দিত, সকলেই রেসপেক্ট করত। কিন্তু দেখতাম যে যারা হচ্ছে যে ওই এলাকার যে আওয়ামী মেম্বার ছিল যারা মানে হচ্ছে যে তারা তাদের স্কুলের গণ্ডি পার করতে পারেনি, প্রায়ই দেখতাম আমার বাবার সাথে অনেক দুর্ব্যবহার করতো। তখন তো মানে এর কারণ কি, আমার বাবা যখন টিচার ছিলেন তখন তার হেডমাস্টার যিনি ছিলেন তিনি হচ্ছেন বিএনপির হচ্ছে যে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তো তার সাথে একটা ভালো সম্পর্ক থাকার কারণে আমার বাবার সাথে প্রতিনিয়ত একটা টর্চারের উপর আমার পরিবারটাকে রাখতো। এগুলো দেখে আমি ছোটোবেলায় বড় হয়েছি। আবার যখন আমি বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুমে এসেছি তখনও আমি দেখলাম যে একই পরিস্থিতি উপরের দিকেও বিরাজমান, বিশ্ববিদ্যালয়কেও বিরাজমান। ওই জায়গা থেকে আমার একটা মানসিক কনসেপ্ট তৈরি হলো যে না, যদি আমরা এগিয়ে নিয়ে আসি এই অন্যায়গুলোর বিরুদ্ধে, বিশ্বাস করেন এই কনসেপ্টটা থেকে এসেছি, আমরা যদি এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা যদি এগিয়ে না আসি তাহলে কে দায়িত্ব নেবে, রাষ্ট্র কার হাতে, এই চিন্তা করেই ধীরে ধীরে এই রাজনীতিতে ইনক্লুড হয়েছি। আপনি বলেছেন ভয় পাচ্ছেন কি না। আমার ভাই, আমার হচ্ছে যে আমার পরিবারেরই একজন সদস্য 2018 সালে একটা ইউনিভার্সিটির টিচার অ্যাডোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে লেকচার হিসেবে অ্যাডোকে নিয়োগগুলো অস্থায়ী থাকে, এটা আপনারাও জানেন, 1 বছর পর স্থায়ী হয়। তখন কিন্তু ডাকসু নির্বাচন হয় 2019 সালে। তো 19 সালে যখন ডাকসু নির্বাচন হয়, পারিবারিকভাবে আমাদের কোনো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কিংবা ওই রকম কোনো অবস্থান আলটিমেটলি ছিল না। তখন তো আমার ভাই টিচার হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার পরে তো সে যখন লিফলেটে যে দেখতে পেল, আমি তখন জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল ছিল ডাকসুতে, ওইটার কিন্তু সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী ছিলাম আমি গত নির্বাচনে। আমার ছবি যখন সে দেখতে পেল, সে আমাকে ইনস্ট্যান্ট ফোন দিয়ে বলল, আমার এখনও নিয়োগটা স্থায়ী হয়নি, এমনিতেই আমাদের কোনো অবস্থান নাই, তুমি কিভাবে এটা করতে পারলে, আমার উপরে প্রেশার আসবে, তুমি এই মুহূর্তে থেকে তুমি এগুলো সব ছেড়ে তুমি বাসায় চলে যাও। তখন বিশ্বাস করবেন, জিনিসটা বলতে খারাপ লাগছে কিন্তু যেটা সত্য সেটাই বলি, আমার ভাইকে আমি ফোনটা কেটে দিয়ে আমার ভাইকে আমি ব্লক লিস্টে দিয়ে এবং আমার পরিবার আমাকে যখন প্রশ্নর মুখোমুখি ফেললো, তখন আমার একটা ইগো ছিল যে আমার যেটা ইচ্ছা সেটা আমি করব, সেখানে আপনি বাধা দেওয়ার কে। আমি কিন্তু সমাজের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেটা কিন্তু আমি বুঝতে যাইনি। আমার কথা ছিল আমি যেটা করতে চাই সেটা আপনি কেন বাধা দিবেন।
তখন আমার পরিবারের সাথে মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমার সম্পর্ক ছিল না বললে আমি নিজেই রাখিনি, মানে আমার ইগুর জায়গা থেকে ব্যাপারটা ছিল। আপনি ওই যে বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটা ভাইরাল হয়েছে যে এই রাজনীতির কারণেই পরিবার থেকে দীর্ঘ সময় বাইরে থাকতে হয়েছে ওই সময়টাতেই ঘোষণা করা হয়েছে সেদিন আমি আবেগের জায়গা থেকে ওই বলেছিলাম। সময়টাতে তো এই মানে এই পরিস্থিতিতে পরবর্তী থেকে নির্বাচন করেছি এবং এমন একটা সময় আপনি জানেন ডাকসু নির্বাচনের যে মনোনয়নপত্র সেখানে একজন সমর্থক এবং একজন প্রস্তাবকের সিগনেচার লাগে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে 2016 সাল থেকে ইউসিসির হেড অফিস আমি ফার্স্ট ইয়ার থেকে ক্লাস নেই। আমার অসংখ্য স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে কিন্তু 17 সালেই চলে আসে। আমি আমার সেই প্রস্তাবক এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রস্তাবক আর হচ্ছে যে আরেকটা সমর্থক সেই সিগনেচারটা আমার স্টুডেন্টদের কাছ থেকে পর্যন্ত নিতে পারিনি, কারণ আশেপাশে এত ভয় দেখানো হয়েছে যদি আমাদেরকে একদিকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে, আবার অন্যদিকে বলা হয়েছে এদের সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে তাহলে শেষ করে ফেলা হবে। তো এত কিছুকে মেনটেন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কখনো আমি আমার জায়গা থেকে কখনো আমি আমার বিন্দু পরিমাণ ভয় করিনি জাতীয়তাবাদী ছাত্রদল করছি যে আমার এটা হারায় যাবে ওইটা হারায় যাবে, এটা আমার কোনো কনসার্নই ছিল না। তবে এই যে আমি বলছি রাজনীতির জ্ঞান আমার ছিল না, সেই আবিদ আজকে আমি আপনার সামনে কথা বলছি, আমি বিভিন্ন বয়ান তৈরি করছি, আন্দোলনের বিভিন্ন আছে যে আপনার কৌশল অবলম্বন করছি, লিখছি, সেই আবিদ কিন্তু আজকে পুরোপুরিভাবে একজন রাজনৈতিক পরিবার থেকে রাজনীতিবিদ হওয়া যতটা কঠিন ছিল, একজন অরাজনৈতিক পরিবার থেকে আমার বেড়ে ওঠাটা ততটাই ডিফিকাল্ট ছিল। এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমি যে বলি আপনারা হয়তো শুনে থাকতে পারেন, জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতিটা, সেই অনুভূতিটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যেটা কোনো ডিকশনারির সংজ্ঞা নয়। এই সংজ্ঞাটা আমার নিজস্ব অনুভূতি থেকে সংজ্ঞাটা এসেছে। এই সংগঠনকে ধারণ করেই কিন্তু আজকে আমি আপনার সামনে বসে কথা বলছি।